পিয়ার দাবিতে 3 দিনের কর্মসূচি জামায়াত সহ ইসলামী দলগুলোর। বিরোধিতাকারীদের পরিণতি হবে ছাত্র সংসদ নির্বাচনের মতো, হুঁশিয়ারি নেতাদের। যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি মাস্টার প্ল্যানের অংশ, বলছে বিএনপি। জনরায় ছাড়া কিছু করলে গণতন্ত্র ব্যাহতের শঙ্কা, নির্বাচন পেছালে সংকটে পড়বে দেশ। 18 দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেন নুরুল হক নূর। হামলার প্রতিবাদ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে গণ অধিকারের মশাল মিছিল। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে এরিনা আয়াত। পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দল নিষিদ্ধ সহ 5 দাবিতে 3 দিনের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, 19 তারিখ বিভাগ ও 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলটি। একই কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনও। নেতারা বলছেন, জনগণের দাবি পূরণে পদক্ষেপ না নেয়ায় আন্দোলনের বিকল্প নেই। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে সাম্প্রতিক সময়ে দফায় দফায় বৈঠক করেছে ইসলামপন্থী কয়েকটি দল। সোমবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবি তুলে ধরে জামায়াত। ঘোষণা করা হয় 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ সহ 3 দিনের কর্মসূচি। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হতে পারি। ভোট পেছাতেই এমন কর্মসূচি কিনা, এমন প্রশ্ন নাকচ করে জামায়াতের নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই সব দাবি মানা সম্ভব। আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা কখনো বলি নাই। আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি, সেই দাবিগুলো আদায় করে আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে। নির্বাচনী রোডম্যাপকে একতরফা দাবি করে নির্বাচন কমিশনের সমালোচনাও করেন জামায়াতের এই শীর্ষ নেতা। একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি সহ 6 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকা, 19 সেপ্টেম্বর মহানগর পর্যায়ে ও 26 সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সনদ 25 আইনি ভিত্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। আমরা একই দাবি নিয়ে যুগপৎ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো এক বাক্সে ভোট করার ব্যাপারেও আশাবাদী বলে জানান নেতারা। মৌলিক সংস্কার করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে দাবি করে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা পিআর বোঝে না তারা জুলাইয়ের চেতনাও বোঝে না। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একটা দল ছাড়া 70 ভাগের বেশি মানুষ পিআরের পক্ষে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ বেশ কিছু ইস্যুতে রাজধানীর জুরাইনে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। এতে অংশ নেন জামাত ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা। সোমবার বিকেলে এ সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের হুঁশিয়ার, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাদের অপমানজনক হার হয়েছে, সামনের নির্বাচনেও তাদের একই অবস্থা হবে। এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতেনি তাহলে এইরকম ভাবে দাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনের নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি দল ছাড়া 70 ভাগের বেশি মানুষ পিআরের পক্ষে। 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি। পার্লামেন্টের প্রস্তাবিত আপার হাউস, লোয়ার হাউস 2 জায়গাতে পিআর মানতে হবে। দেশের বেশিরভাগ জনগণ পিআর মানে, অথচ একটা দল বলছে কেউ মানে না। বিভিন্ন সংস্থা সার্ভে করেছে,
70% বেশি জনগণ পিয়ারের পক্ষে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডকে জুলাই সনদে অন্তর্ভুক্তের দাবি জানান নেতারা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। কোনো যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি। পিআর পদ্ধতি শুধু উচ্চ কক্ষের জন্যই চেয়েছে এই দলটি। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন করে তার অধীনেই নির্বাচনের দাবি করেছেন সদস্য সচিব আখতার হোসেন। সব রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বানও জানান তিনি। সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে কেমন সংবিধান চাই বিষয়ে এক সেমিনারের আয়োজন করে যুবশক্তি। আলোচনায় প্রাধান্য পায় পিআর ইস্যু। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেন, পিআর পদ্ধতি শুধু সংসদের উচ্চকক্ষের জন্য চাওয়া হয়েছে। এনসিপি কোনো জোটে নেই উল্লেখ করে তিনি বলেন, নিপীড়নমূলক সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আমরা পিআর পদ্ধতি শুধুমাত্র উচ্চকক্ষের ক্ষেত্রে চেয়েছি। অন্যান্য যে দাবিগুলো আছে, যে রাজনৈতিক দলগুলোর সেই দাবিগুলোর সাথে আমাদের একাত্মতা আছে। আমরা সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতন করে আলাদা আন্দোলন বা কর্মসূচি আমরা দেব, কিন্তু কোনো জোটের সাথে, কোনো দলের সাথে কোনো যুগপৎ আন্দোলনে এনসিপি যাবে না। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে কিনা তা নিয়ে সংকট তৈরি হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করে সনদের ভিত্তিতে নির্বাচনে অংশ নিতে সব রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান জানান তিনি। কোনো একটা ডকুমেন্টের, কোনো একটা কাজের যদি আইনি ভিত্তি না থাকে, তাহলে আইনগতভাবে সেটাকে কার্যকর করা যায় না। সেটাকে যদি ভায়োলেট করা হয়, তার বিপরীতে আইনগত কোনো প্রতিকারও দাবি করা যায় না। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে উদাত্ত করতে আহ্বান জানাবো। গণতন্ত্রের জন্য সংগ্রাম আমাদের দীর্ঘদিনের সংগ্রাম। অতএব একটি গণতান্ত্রিক সংবিধানের জন্য জুলাই সনদে বর্ণিত বিষয়গুলোকে একটা আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে সামনে নির্বাচনে অংশগ্রহণ। ৭২ সংবিধানের সমালোচনা করে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা না হলে কোনো সংস্কার টিকবে না বলেও শঙ্কা জানান বক্তারা। ইলেকশনের আগেই সংস্কার হতে হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, জনরায় ছাড়া রাজনৈতিক দলগুলো দাবি আদায়ের চেষ্টা করলে গণতন্ত্র ব্যাহত হবে। তারা অভিযোগ করেন, ভোট বানচালে ভারতে থাকা শেখ হাসিনার সঙ্গে আঁতাত করছে একটি পক্ষ। আমরা বারে বারে বলছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সবশেষ বৈঠকেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা জানান প্রধান উপদেষ্টা। কিন্তু পিআর পদ্ধতিতে ভোটের প্রশ্নে দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো। রাজধানীর দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে রাজপথের পর্ব শেষ হয়েছে। এখন সময় জনগণের মালিকানা প্রতিষ্ঠার। কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলে বিপদে পড়বে দেশ। আমরা বোধহয় রাজপথের পর্ব শেষ করেছি। এখন দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে। যেই সরকার, সংসদ জনগণকে দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা এনামুল হাসান ফারুকীর স্বাস্থ্যের খোঁজ নিতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, রাজনীতিতে সুবিধা আদায়ে পরাজিত শক্তির সঙ্গে আতাত কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। ইসলামী রাজনৈতিক দলটি তারা বলছেন, পিআরের জন্য আমরা তুমুল আন্দোলন গড়ে তুলব, কিন্তু আজকে এই বিষয়টাকে তো প্রমিনেন্টে নিয়ে আসা, এত সামনে নিয়ে আসা, এটা তো এক ধরনের, আমি মনে করি, সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, একটি পক্ষ শেখ হাসিনার সঙ্গে মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য। বিএনপি নেতারা বলেন, কেউ নির্বাচন ঠেকানোর চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ। এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। তরুণরা সক্রিয় থাকলে কোনো বাধাই জাতিকে দমিয়ে রাখতে পারবে না উল্লেখ করে দেশ গঠনে তরুণদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
ইউথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি জানান, তরুণদের যোগ্য ও দক্ষ করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, জুলাই আহত ও শহীদ পরিবারের প্রায় 13,000 সদস্যের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। পক্ষ থেকে তরুণদের প্রতি কৃতজ্ঞতা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউথ অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠান সোমবার সকালে শাপলা হলে হাজির হন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তরুণরা। মানবিকতা, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও উদ্ভাবনী বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য 12 তরুণের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, কোনো দেশের তরুণরা সক্রিয় হলে কোনো বাধাই সে জাতিকে দমিয়ে রাখতে পারে না। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের প্রায় 13,000 সদস্যের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের উদ্ভাবনী শক্তিকে বিকশিত করা হবে বলেও জানান উপদেষ্টা। তরুণরাই এদেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে 14,000-এর ওপর আহতের পুনর্বাসনের পরিকল্পনা চলমান। এই সপ্তাহে 6টি পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও কামাল আকবর। সংগঠনটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আর্থিকভাবে অসচ্ছল একজন আহত জুলাই যোদ্ধাকে দোকান হস্তান্তর করা হয়। সোমবার বিকেলে আদাবরে এই দোকান হস্তান্তর করে ফাউন্ডেশনটি। এতে উপস্থিত ছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন গভর্নিং বডির সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং বর্তমান সিইও কামাল আকবর। খুব দ্রুতই আবাসন প্রকল্পের কাজ শুরু হবে জানিয়ে স্নিগ্ধ বলেন, কিছু জটিলতা রয়েছে যা সংশোধনের জন্য পাঠানো হয়েছে। এছাড়া ফাউন্ডেশনের সিইও কামাল আকবর বলেন, সরকারি ফান্ডের পাশাপাশি বেসরকারি সহায়তা নিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রিভাইজ করে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়ে আবার এক নায়কে এটা উপস্থাপন করা হবে এবং এটি বাস্তবায়ন করা হবে। পুনর্বাসন করানোর জন্য আমরা স্টেপ শুরু করেছি এবং এই একজনের মাধ্যমে আমাদের পুনর্বাসনের কার্যক্রম সেটা আজকে থেকে অফিসিয়ালি শুরু হচ্ছে। একসাথে যে 14,000 পুনর্বাসন করার মতো আর্থিক সহায়তা আমাদের কাছে নাই এই মুহূর্তে, তবে আমাদের কাছে যেটুকু আছে সেটুকু দিয়ে আমরা এই যে ধাপে ধাপে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদেরকে করার মতো সক্ষমতা এই মুহূর্তে আমাদের আছে। শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। বিশ্ববিদ্যালয়টির হল সংসদে 42 প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আর একটি হলের 3টি পদে পাওয়া যায়নি কোনো প্রার্থী। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনের মতো চলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। ডাকসু ও জাকসুর পর এবার জমে উঠেছে রাকসু ও চাকসু নির্বাচন। ডাইনিং, ক্যান্টিন থেকে লাইব্রেরি সর্বত্রই বইছে নির্বাচনী আমেজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে 42 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বী। একটি হলের 3টি পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। রোববার রাতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর সোমবার শুরু হয় রাকসুর প্রচারণা। হলটাতে আমরা জানি না কেন হয়েছে, হয়তো সেখানে কোনো প্রচারণার ঘাটতিও ছিল, এমনটাও হইতে পারে আর কি। প্রচার শুরুর পর প্রার্থীদের আচরণবিধি সহ নানা দিক নির্দেশনা দিয়েছেন উপাচার্য। আমরা জিততে জানবো কি করে বিনয়ের সাথে জেতা যায়, আমরা হাঁটতে শিখব কি করে গ্রেসফুলি হারা যায়। এই গ্রেস শব্দটার কোনো অস্তিত্বই আমাদের জাতীয় জীবনে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা যেন এই গ্রেস এবং বিনয়ের পরিচয় রাখতে পারি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো চলে মনোনয়নপত্র সংগ্রহ। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন মঙ্গলবার, জমা দেওয়া যাবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের প্রাথমিক তালিকা 21 সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 25 সেপ্টেম্বর। একসাথে কাজ করে আমরা পরবর্তী ধাপগুলো যাতে একটা হলকে চালানোর জন্য যতটুকু দরকার, ছাত্রীদেরকে পরিবেশ বান্ধব করে রাখা যতটুকু দরকার, আমরা ওইভাবে কাজ করে যাব। চাকসু নির্বাচনের প্রথম প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র নিয়েছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জোট প্যানেল দ্রোহ পর্ষদ।
খাদিজা স্বপ্না, সময় সংবাদ। 18 সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে 3 দিনের এশিয়ান ট্যুরিজম ফেয়ার। এশিয়ার দেশগুলোর এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট সহ ট্যুরিজম সংশ্লিষ্ট 180টি বুথে অংশ নেবে বিভিন্ন প্রতিষ্ঠান। মেলায় বিশেষ অফার দেবে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন ট্রাভেল এজেন্সি। সোমবার মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব জানান আয়োজকরা। বিশ্ব ভ্রমণের সুযোগ নিয়ে ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে 12তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। আগামী বৃহস্পতিবার শুরু হবে এ মিলন মেলা। বিশেষ করে এশিয়ার দেশগুলোর মধ্যে পর্যটন সম্পর্ক বৃদ্ধি, নলেজ শেয়ার, তুলনামূলক কম খরচে ভ্রমণ পিপাসুদের আকর্ষণীয় স্পটগুলো পর্যবেক্ষণ করানোই এ আয়োজনের মূল লক্ষ্য। সোমবার রাজধানী এক হোটেলে উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে পর্যটন বিচিত্রা। এবারের মেলায় থাকবে দেশ বিদেশ ভ্রমণের নানা প্যাকেজ, B2B সেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পর্যটন শুধু অর্থনৈতিক চালিকা শক্তি নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের জাতীয় পরিচয়ের বাহক। এই মেলার মাধ্যমে আমরা কেবল ভ্রমণের নতুন সংযোগ এবং সুযোগ সৃষ্টি করি না, বরং আগামী প্রজন্মের জন্য একটি টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার বদ্ধপরিকর। 3 দিনের মেলায় আন্তর্জাতিক 8টি রুটে বিশেষ অফার দেবে বাংলাদেশ বিমান। সংবাদ সম্মেলনে অংশ নেন মালদ্বীপ ও নেপাল সরকার প্রতিনিধি। প্রধান অতিথির বক্তব্যে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান বলেন, বিশ্ব পর্যটনে গুরুত্ব দিয়ে জিডিপিতে পর্যটন খাতের অবদান বৃদ্ধি করতে চায় সরকার। জিডিপিতে কিন্তু ট্যুরিজমের কন্ট্রিবিউশন খুবই কম, খুবই নগণ্য, 3-4% এরকম আপ ডাউন করছে। তো আসলে আমাদের আরও এটাকে বাড়ানোর সুযোগ রয়েছে। এশিয়ান ট্যুরিজম ফেয়ার সফল হবে এবং ইট উইল বি দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু প্রমোট বাংলাদেশ। 3 দিনের মেলায় প্রবেশ মূল্য 30 টাকা, তবে অনলাইন রেজিস্ট্রেশনে লাগবে না প্রবেশ মূল্য। এছাড়া প্রবেশ কুপনের মাধ্যমে র্যাফেল ড্রতে দর্শনার্থীরা পাবেন এয়ার টিকিট সহ নানা ভ্রমণ ভাউচার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স ও রফতানিতে ভর করে বৈদেশিক বাণিজ্য লেনদেন ভারসাম্য আগের তুলনায় আরও বেশি সুসংহত হয়েছে বলে বিনিময় ভারসাম্য প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাইয়ে আমদানি প্রবৃদ্ধি হয়েছে 20%, যা গত বছরের একই সময়ে ছিল 2.5%। অন্যদিকে রেমিটেন্সের ইতিবাচক ধারা ও রপ্তানি আয়ের ধারাবাহিকতায় আর্থিক ও মূলধনের ঘর আরও বেশি শক্তিশালী হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। এছাড়া চাহিদা কম থাকায় বাজার থেকে এখন পর্যন্ত $1.74 বিলিয়ন নিলামে কেনায় রিজার্ভের ঘরও ইতিবাচক ছিল এই সময়ে। গত 8 সেপ্টেম্বর আকুর পেইমেন্ট পরিশোধের পর রিজার্ভের ঘরে রয়েছে $30 বিলিয়ন, যা মূলধন ও আর্থিক হিসাবকে আরও বেশি শক্তিশালী করেছে। খুলনায় বেসরকারি হাসপাতাল থেকে চুরির 6 ঘন্টা পর উদ্ধার হলো নবজাতক। ঘুমন্ত নানির পাশ থেকে চুরি করা হয় 4 দিন বয়সী এই শিশুকে। সিসিটিভি ফুটেজে দেখে এক নারীকে শনাক্তের পর শিশুটিকে উদ্ধার করে পুলিশ। নবজাতক সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মা ফারজানা, স্বজনদের মাঝে স্বস্তির ছাপ। সোমবার সকালে খুলনা নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাবস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে 4 দিন বয়সী শিশুটি চুরি হয়। স্বজনরা জানান, বেলা 11:30টার দিকে হাসপাতালের কেবিনে ঘুমান্ত নানির পাশে শুয়েছিল শিশুটি। কিছুক্ষণ পর উঠে শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সাহায্যে 6 ঘন্টা পর এক নারীকে চিহ্নিত করে তার কাছ থেকেই শিশুটিকে উদ্ধার করে তুলে দেওয়া হয় মায়ের কোলে। এখন অনেক ভালো লাগতেছে, অনেক সুখে আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি আমার বাবুরে পাইছি। আর না পাওয়া আপনি পান্ডু মোহে দিনে বাবা কিছু খাই না, খালি আল্লাহ লাগে নামাজ পড়ি আর আল্লাহ লাগে গান দিই। আমার আশা আল্লাহ পুরাইছে, আপনাকে মনের আশা পুরো। আমি খুব সান্ত্বনা হয়েছি। বাচ্চা অনেক শারীরিকভাবে অনেক অসুস্থ, বুঝছেন। এখন যাও আমরা তার মার কোলে বাচ্চাটা ফিরিয়ে দিতে পারছি, আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকরিয়া। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আশ্বাস দিয়েছে। আর পুলিশ বলছে, চুরির কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। তবে শিশুর পরিবার অভিযোগ তুলে নেওয়ায় হেফাজতে নেওয়া হয়নি ওই নারীকে। যে ওয়ার্ড থেকে বাচ্চাটা চুরি হয়েছে সেখানে সিসি ক্যামেরা অ্যাক্টিভ ছিল, সেটা দেখেই আমরা শনাক্ত করছি। নবজাতককে ওইখানেরই একজন মহিলা নিয়েছিল, তারও একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। উনি এটা নিছিল, কেন নিছিল এটা তদন্ত চলতেছে। এর আগে গত বুধবার বাগেরহাটের মোংলা উপজেলার সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা প্রসূতি ফারজানাকে খুলনার বেসরকারি এই হাসপাতালে ভর্তি করা হয়। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।
টানা বৃষ্টিতে ও উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। দুর্ভোগে বাসিন্দারা। পানি নিয়ন্ত্রণে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট। দুদিনের টানা বৃষ্টি উজানের ঢলে বিপদসীমার কাছাকাছি তিস্তার পানি। খুলে রাখা হয়েছে ব্যারাজের ৪৪টি জলকপাট। পানি বাড়ায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসত বাড়িতে পানি ঢুকেছে। তলিয়ে গেছে ফসলি জমি। ক্ষতির সংখ্যায় রোপা আমন ও আগাম সবজি। এখন তো মনে করেন কি করব, আর পানিতেই মনে করো বসবাস করতে হবে। এই কষ্ট আমার, কষ্ট 12 মাস। আমাদের ক্ষয়ক্ষতি, সয় সম্পদ সব শেষ। এখন আমরা অসহায়ভাবে দিন যাপন করতেছি। আগামী 3 দিন পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীর অববাহিকায় নিম্নাঞ্চল যেগুলো, চরাঞ্চল যেগুলো, সেগুলো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা আছে। এই মুহূর্তে তিস্তা নদীর অববাহিকায় ডালিয়া ব্যারেজের ভাটিতে, হাতিবান্ধা, কালীগঞ্জ এবং আদিতমারির কিছু অংশ প্লাবিত হচ্ছে এবং নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো কিছুটা পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। তিস্তার স্থায়ী সংস্কার না থাকায় প্রতি বছর বন্যা ভাঙনের শিকার হতে হচ্ছে, অভিযোগ তিস্তা পাড়ের বাসিন্দাদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। টোকিওর আসাকুসায় অবস্থিত সেনসোজি জাপানের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ মন্দির। 645 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দির শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, এটি জাপানি সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। প্রতিদিন হাজারো মানুষ সেখানে যায় ইতিহাস, আধ্যাত্মিকতা ও পর্যটনের আনন্দ উপভোগ করতে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। প্রবেশপথের বিশাল লাল লণ্ঠন সেনসোজির আইকনিক প্রতীক। অনেকের বিশ্বাস এটি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং অশুভ শক্তিকে দূরে রাখার মাধ্যমও বটে। মন্দিরের দিকে যাওয়ার পথে নাকামিসি স্ট্রিটে দেখা যায় ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প এবং স্মারক সামগ্রী। শত শত বছরের পুরনো এই বাজারও সেনসোজির অন্যতম আকর্ষণ। মন্দির প্রাঙ্গণে ভক্তরা ধূপ জ্বালান। তাদের বিশ্বাস ধোয়া শরীরের উপর লাগলে আসে সৌভাগ্য ও সুস্বাস্থ্য। এখানকার আধ্যাত্মিক পরিবেশ ভ্রমণকারীদের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা। গরমের দিনে দর্শনার্থীদের আরামের জন্য মন্দির প্রাঙ্গণে বসানো হয়েছে ঠান্ডা পানির স্প্রে। এতে ভ্রমণকারীরা গরমের মধ্যে পান সতেজতা ও স্বস্তি। ভক্তরা এখানে প্রার্থনা করেন শান্তি, সুখ ও সৌভাগ্যের জন্য। ধর্মীয় আবহ ও আধ্যাত্মিকতা এই স্থাপনাকে আলাদা মাত্রা দিয়েছে। সারা বছর বিদেশি পর্যটকদের ভিড়ে মুখর থাকে মন্দির এলাকা। সেনসোজি তাই শুধু জাপানের নয়, গোটা বিশ্বের পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে মালয়েশিয়ায় আয়োজন করা হয়েছে বিশেষ সভা ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান। এজন্য তথ্য প্রযুক্তির সহায়ক পোস্টাল ভোটিং পদ্ধতি ব্যবহৃত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে মালয়েশিয়ায় মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় রোববার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। অধিকাংশ প্রবাসীদের নির্বাচন কমিশনার জানান, বর্তমান কমিশন প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে অত্যন্ত আন্তরিক। এবারের নির্বাচনে তথ্য প্রযুক্তি সহায়ক পোস্টাল ভোটিং পদ্ধতি চালুর পরিকল্পনা নিয়েছে ইসি। আমরা আশা করছি কয়েকদিনের ভিতরে আমরা এই নিবন্ধনের কাজ শুরু করতে যাচ্ছি এবং এটি আমরা ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রিতে আমরা এই প্রচারণা চালাচ্ছি প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। সভায় ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রচার প্রচারণা চালাবে হাইকমিশন। 2026 ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়াটা নিশ্চিত। ইনশাল্লাহ আমাদের এই ভোটে আমাদের প্রবাসীরা অংশগ্রহণ করতে পারবেন। এটি অত্যন্ত আনন্দের একটা বিষয়, একটি যুগান্তকারী বিষয় এবং যে কোনো নতুন প্রক্রিয়া শুরুতে অনেক ধরনের হোঁচট খেতে হয়, অনেক ধরনের সমস্যা থাকে। তো আমরা আশা করি প্রবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। সভা শেষে নির্বাচন কমিশনার উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন।
মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মালদ্বীপের থিনাধু আইল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনসিউলার সেবা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। 2 দিনের ভ্রাম্যমাণ ক্যাম্পে প্রায় 2000 প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন সেবা দেওয়া হয়। ভবিষ্যতেও এই ধরনের সেবা অব্যাহত রাখার আশ্বাস বাংলাদেশের মিশনের। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। রাজধানী মালে থেকে প্রায় 465 কিলোমিটার দূরে থিনাধু আইল্যান্ডে 2000-এর বেশি বাংলাদেশির বসবাস। তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ভিন্ন ধর্মী এক উদ্যোগ নিয়েছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। দ্বীপটিতে ভ্রাম্যমাণ কনসুলার সেবার আয়োজন করা হয়। স্থানীয় একটি স্কুলে 2 দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কনসুলার ক্যাম্প। এ সময় প্রায় 2000 প্রবাসী সেবা গ্রহণ করেন। এর মধ্যে 60 জন প্রবাসীকে দেওয়া হয় ই-পাসপোর্ট ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড। সেবা শেষে প্রতিনিধি দল থিনাধু সিটি কাউন্সিলের সঙ্গে বৈঠক করে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ, সুযোগ সুবিধা ও অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাদের উদ্যোগে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। হাই কমিশনার থেকে থিনাধু টিম পাঠাইছে, আমরা এই জায়গায় পাসপোর্ট করতে পারছি। খুবই আন্তরিকভাবে পাসপোর্ট করা হয়েছে। প্রবাসী কল্যাণ কার্ড পেয়েছি, এই জন্য বাংলাদেশ হাই কমিশনারকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও এই সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাই কমিশন। আমাদের যে কার্যক্রম যেটি রয়েছে সেটি আমরা আরও বিভিন্ন আইল্যান্ডেও আমরা সম্প্রসারিত করব, যাতে করে তাদের রাজধানীতে না গিয়েই সেখানে বসে তারা সেই সেবাগুলো পেতে পারে। থিনাধু ও আশপাশের দ্বীপের প্রবাসী বাংলাদেশিরাও বিভিন্ন সেবা গ্রহণ করেন। সময় সংবাদ, মালদ্বীপ। সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সভা ও পিঠা উৎসব। জেদ্দার একটি স্থানীয় পিকনিক স্পটে আয়োজন করা হয় বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সভা ও পিঠা উৎসব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন। সমিতির নেতারা সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেয়নি আয়োজনে। বাংলাদেশের মতো প্রবাসের মাটিতেও সংস্কৃতি আর ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এই আয়োজন করে বৃহত্তর নোয়াখালী সমিতি। সেপ্টেম্বরেও গ্রীষ্মের তাপমাত্রা অব্যাহত থাকায় পর্যটকদের পদচারণায় মুখর পর্তুগাল। রাজধানী লিসবন সহ দেশটির বিভিন্ন অঞ্চল ও শহরের পর্যটন স্পটগুলোতে এখনও অব্যাহত আছে পর্যটকদের ঢল। এতে হোটেল বা রেস্তোরাঁ ব্যবসায় চাঙ্গা ভাব থাকলেও ক্রেতা নেই প্রবাসী বাংলাদেশি নিয়ন্ত্রিত সুভেনির ব্যবসায়। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। পর্যটকদের পদচারণায় মুখর পর্তুগালের রাজধানী লিসবনের আলফামা সহ অন্যান্য ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। গ্রীষ্মের তাপমাত্রা অব্যাহত থাকায় এখনও পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু দেশটি। শুধু রাজধানী লিসবনই নয়, পোর্তো ও আলগার্ভ সহ অন্যান্য শহরেও ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। ঐতিহাসিক বিভিন্ন স্থাপনাগুলোর পাশাপাশি সৈকতগুলোতেও ঢল নেমেছে পর্যটকদের। আর তাদের উপস্থিতিতে চাঙ্গা ভাব টুকটুক রাইড, হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা সহ পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য খাতগুলোতে। তবে বাড়তি পর্যটক উপস্থিতিতেও আশানুরূপ ক্রেতা নেই প্রবাসী বাংলাদেশি নিয়ন্ত্রিত সুভেনির দোকানগুলোতে। আমরা গত বছর যেরকম বিজনেস করছি এই বছর এরকম হয় না। টুরিস্ট বিজনেসগুলা, সুভেনি শপগুলা, তো আপনারা দেখতেছেন টুরিস্ট আছে বাট ক্রেতা নাই। আশা করি হয়তো সামনের দিনগুলো একটু ভালো হবে। সকাল ও রাতে কিছুটা কম থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে তাপমাত্রা। দেশটির আবহাওয়া বিভাগ বলছে চলতি সপ্তাহেও রাজধানী লিসবন সহ কোনো কোনো অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে। গ্রীষ্মে পর্যটকদের আনাগোনা অপেক্ষাকৃত বেশি হলেও তুষারপাত না হওয়া ও কম ঠান্ডা পড়ায় বছর জুড়ে লিসবন সহ পর্তুগালের বিভিন্ন শহরকে বেছে নেন পর্যটকরা। তবে নানা খাতে ব্যয় বেড়ে যাওয়া ও নিরাপত্তা ইস্যুতে সাম্প্রতিক বছরগুলোতে কমেছে সে সংখ্যা। তাই সব সংকট কাটিয়ে স্থিতিশীল থাকবে পর্যটন খাত, এমনটাই আশা সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এবার খেলার খবর। বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার প্রথম ধাপ সম্পন্ন করলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঢাকা বিভাগ থেকে কাউন্সিলরশিপ গ্রহণ করেছেন তিনি। এই বিভাগের ক্রিকেট উন্নয়নে সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি তার। এছাড়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে আসলেও এবারে বিসিবি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে বিশ্বাস বুলবুলের।
দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিসিবি নির্বাচনের উত্তাপ। ক্রিকেট সংগঠক কিংবা ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে চলছে কথার লড়াই। এদিন বিসিবি নির্বাচনে অংশ নেয়ার প্রথম ধাপ সম্পন্ন করলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। মোহাম্মদ আশরাফুলের পরিবর্তে ঢাকা বিভাগের অ্যাডহক কমিটির সদস্যপদ পেয়েছেন বুলবুল। কমিটির সদস্যদের নিয়ে এদিন করেছেন প্রথম বৈঠক, নিয়েছেন বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপও। তিনি ছাড়াও এই কমিটিতে আছেন খন্দকার জামিল, নিয়ামুর রশিদ, রাহুলও। সম্মানিত যারা মেম্বার ছিলেন তারা সকলে আমাকে এই দায়িত্বটা দিয়েছে সকলে মিলে, এবং পরবর্তীতে কমিশনার মহোদয় সেটাকে এগ্রি করেছে। আর এখানে আমার কাছে মনে হচ্ছে যে আমি যদিও পুরানো ঢাকার ছেলে এবং ইনডাইরেক্টলি একটা দায়িত্ব চলে আসলো। সো অফকোর্স কাউন্সিলের একটা জায়গা, দায়িত্ব আরেকটা জায়গা, তারপরে ক্রিকেট বোর্ড। সো চেষ্টা করব দায়িত্বটা পালন করতে। 3 সপ্তাহেরও কম সময় বাকি বিসিবি নির্বাচনের। 4 অক্টোবর হবে পরিচালনা পর্ষদের ইলেকশন। এ নিয়ে নানা কানাঘুষা দেশের ক্রিকেটে। নির্বাচন না করতে বুলবুল পেয়েছেন হুমকিও। এর বাইরেও শোনা যাচ্ছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। এসব কিছুটা চিন্তায় ফেললেও সভাপতির বিশ্বাস, যোগ্যরাই আসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে। একটা পথে চলছি যে পথটা যেন একটা সফল এবং একটা রাইট পার্সনটা যেন এই ইলেকশনের মাধ্যমে ক্রিকেট থেকে সার্ভ করতে আসতে পারে। বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো অনাকাঙ্ক্ষিত, সেই ব্যাপারটা আমরা সরকারের প্রশাসনের সাথে কথা বলে আমরা চেষ্টা করছি ওটা কীভাবে ম্যানেজ করা যায়। নির্বাচনটা একটা অল্প সময়ের জন্য, আর ক্রিকেট খেলাটা বাংলাদেশের, যারা ক্রিকেট খেলবে ভবিষ্যতে তারা দেখছে কী করছি আমরা, যারা এখন খেলছি তারা দেখছে কি করছি আমরা। তা আমাদের কাজের উপরে আমাদেরকে এক্সাম্পলটা যদি সেট করতে না পারি তাহলে আমরা কি উত্তর দেবো নেক্সট জেনারেশনকে। ক্রিকেট পাড়ায় ওপেন সিক্রেট, বিসিবি নির্বাচন ভাগ হয়ে গেছে 2 ভাগে। বিএনপি ও বর্তমান সরকারের হস্তক্ষেপ, এমন কথাও শোনা যাচ্ছে। তবে এ প্রসঙ্গ উড়িয়ে দিলেন সভাপতি বুলবুল। আমি কোনো গ্রুপ দেখতে পাচ্ছি না। যারা ইলেকশনে আসবে সবাই একসাথে ইলেকশন করবে, উৎসব হবে একটা, আমি ব্যাপারটার মধ্যে দেখছি আর। এদিকে ঢাকা বিভাগ থেকে পাওয়া কাউন্সিলরশিপের সর্বোচ্চ সম্মান করতে চান বুলবুল। শুধু বিসিবিতে যাওয়াই নন, ঢাকার অন্য খেলাতেও নজর দিতে চান বুলবুল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল আফগানিস্তান। চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেসার নাভিনুল হক। এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে একাদশে ছিলেন না নাভিনুল হক। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে এখনও চোট থেকে সেরে ওঠেননি এই পেসার। এসিবির মেডিকেল টিমও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাকে খেলতে ফিট ঘোষণা করেননি। তাই ফিট হয়ে না ওঠায় এবার আসর শেষ হয়ে গেল নাভিনের। ফিট হওয়ার আগ পর্যন্ত চোট পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি। নাভিনের পরবর্তী সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আবদুল্লাহ আহমদজাইকে দলে নিয়েছে আফগানিস্তান। ইংল্যান্ড সফররত বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দলকে অভ্যর্থনা জানালো লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। ইংল্যান্ডের স্বাগতিকদের অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে একটি 5 ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। বৃষ্টির কারণে 3টে ম্যাচেরই ফলাফল হয়নি। সিরিজ শেষ হয়েছে 1-1 সমতায়। দেশে ফেরার আগে ইয়াং টাইগারদের জন্য বিশেষ এক আয়োজন করে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। সেখানে ক্রিকেটারদের সম্মাননা জানানো হয়। আজিজুল হাকিম তামিমের দলের সঙ্গে ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাবিবুল বাশার সুমন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। পিআর দাবিতে 3 দিনের কর্মসূচি। জামায়াত সহ ইসলামী দলগুলোর বিরোধিতাকারীদের পরিণতি হবে ছাত্র সংসদ নির্বাচনের মতো হুঁশিয়ারি নেতাদের। যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি মাস্টার প্ল্যানের অংশ বলছে বিএনপি। জনরায় ছাড়া কিছু করলে গণতন্ত্র ব্যাহতের শঙ্কা। নির্বাচন পেছালে সংকটে পড়বে দেশ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।